নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান কি এক এক করে সব চৌপাট হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা শুনেই আপনারা বলবেন যে কি করে চৌপাট হয়ে যাচ্ছে। বরং পরিস্থিতি তো দিন দিন তার জন্য যথেষ্ট ভালো হচ্ছে। একদিকে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তার দলের দুর্নীতির দায়ে, কিন্তু তারা বলেছে জিরো টলারেন্স উইথ করাপশন, এবং সেই জায়গা থেকে তাদেরকে দল থেকে কিছুটা সরিয়ে দিয়েছে, কয়েকজনকে আবার সরায়নি। কিন্তু তা সত্ত্বেও জনমানুষের সেইভাবে কোনো প্রভাব নেই। একের পর এক নির্বাচন হচ্ছে, তারা জিতছে। অন্যদিকে নতুন করে যে কেউ গ্রেপ্তার হতে পারে এমন কোনো সম্ভাবনা নেই। এমনকি যে সম্ভাবনাটার কথা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নাকি ভোটের আগে গ্রেপ্তার করা হবে। তো এখনও ভোট আসতে দেরি আছে, কিন্তু ডিসেম্বর মোটামুটি শেষ, এই বছর মোটামুটি শেষ হয়ে গেল, এখনও তো সেখানে কোনো গ্রেপ্তারির কোনো কিছু দেখা যাচ্ছে না। এমনকি দিল্লিতে বৈঠক হয়ে আসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক হয়েছিল তার বাইরে বেরিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে খুব সদর্থক বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে তাদের কথা শুনেছেন, যে টাকা আছে সেই টাকাও রিলিজ হয়ে যাবে, কিছু কিছু টাকা কেন্দ্র পাঠিয়েওছে শোনা যাচ্ছে। তো এই অবস্থায় তার প্ল্যান চৌপাট হয়ে যাচ্ছে কি করে বলা যাচ্ছে? দেখুন, প্রথমত ওই টাকা যে পাঠিয়েছে সে টাকার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এটা কিন্তু সমস্ত রাজ্য পেয়েছে, এবং ওই 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 যে ট্যাক্স কালেকশন হয় সেই ট্যাক্স কালেকশন একটা অনুপাতে রাজ্যকেও পাঠায় কেন্দ্র সরকার। তো তারই একটা কিস্তির টাকা এসেছে। এই কিস্তিটা এখন দেওয়ার কথা ছিল না, কিন্তু সমস্ত রাজ্যকেই কিন্তু কেন্দ্র সরকার রিলিজ করেছে। আলাদা করে কিন্তু তৃণমূল সরকার বা নবান্নকে, পশ্চিমবঙ্গকে কিন্তু কিছু পাঠায়নি। এইবার আসছি যে কেন বলা হচ্ছে তার অসুবিধার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। প্ল্যান বি এবং প্ল্যান সি দুটোই ঘেঁটে গেছে। দেখুন, প্ল্যান বি যেটা ছিল, যেটা 2021 থেকেই মোটামুটি আপনারা দেখেছেন, সেটা হচ্ছে বামফ্রন্টকে দিয়ে একটা ছদ্ম বিরোধিতা করা। বামফ্রন্ট সেখানে ক্যাম্পেন করবে নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি, এবং ভোটটা ট্রান্সফার করিয়ে দেবে তৃণমূলের বাক্সে। তার ফলে বামফ্রন্ট শূন্য হয়ে যাবে, বামফ্রন্ট শূন্য হয়ে যাবে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে দেবে। আর মুখে বলবে সেটিং হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে, কিন্তু সেই জায়গাটা ধরা পড়ে গেছে এখন। তার ফলে নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেন কিন্তু আর খাচ্ছে না বা এবারে খাবে না। যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে ভুলে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছিলেন, তারা এখন হাত কামড়াচ্ছেন চোখের সামনে এই দুর্নীতিটা দেখে। প্ল্যান সি একটা হয়েছিল। প্ল্যান সি কী হয়েছিল? প্ল্যান সি হয়েছিল যে কংগ্রেস, সেই কংগ্রেস হচ্ছে তাদের এখানে ছদ্ম বিরোধিতা করবে, আর তারপর কংগ্রেসের সঙ্গে জোটটা হবে। কংগ্রেসের সঙ্গে জোট করে নিয়ে যে সংখ্যালঘু ভোটটা আছে, যারা তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছিল, তারা তো বিজেপির দিকে যাবে না, তারা কংগ্রেসের দিকে যাচ্ছে, সেই কংগ্রেসের সঙ্গে জোট করে নেব। ফলে কংগ্রেসকে দুটো আসন হয়তো ছেড়ে দিলাম, সেই দুটো আসন তৃণমূলের সমর্থনে কংগ্রেস জিতে যাবে, আর কংগ্রেসের দিকে যাওয়া সংখ্যালঘু ভোট সেটা তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে। কংগ্রেস আর তৃণমূল এক হয়ে গেছে। এখন এই জায়গাটাতেও একটা মুশকিল হয়ে গেছে আইএসএফ ঢুকে পড়ায়, ফলে সেই প্ল্যানটাও কাজ করছে না। আর তাই এবার একদম ওই নতুন বোতলে পুরনো মদের মতো একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কী স্ট্র্যাটেজি? তারা নতুন একজন বন্ধু খুঁজে পেয়েছে। লোকসভা ভোটের আগেই নতুন বন্ধু পেল তৃণমূল পোস্টার অফিস পাড়ায়। কারা এই বন্ধু, কি করবে? যেটা শোনা যাচ্ছে যে একদা আম আদমি পার্টির নেতা এবং অরবিন্দ কেজরিওয়ালের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত যোগেন্দ্র যাদব, তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বনিবনা হয়নি, মানে তার অনেক রাজনৈতিক উচ্চাশা ছিল, সেই জায়গাটা অরবিন্দ কেজরিওয়াল ফুলফিল করেনি, ফলে দুজনের রাজনৈতিক ডিভোর্স হয়ে যায়। তো তারপর বেরিয়ে স্বরাজ ইন্ডিয়া, স্বরাজ পার্টি বলে একটা তিনি রাজনৈতিক দল খোলেন, যেটা কিন্তু খুব একটা কার্যকরী কিছু হয়নি বা রাজনীতিতে সেইভাবে কোনো ইম্প্যাক্ট ফেলেনি। তার ফলে তিনি যেটা করেছেন যে বিভিন্ন রকম যে আন্দোলন আছে সেই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন, যেমন সিএ বিরোধী, এনআরসি বিরোধী, কৃষক আন্দোলন, এইসব তিনি করেছেন। আবার এর পাশাপাশি রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা করছেন, সেই ভারত জোড়ো যাত্রাতেও তিনি হেঁটেছেন। তবে তিনি কিন্তু কংগ্রেসের পতাকায় হাঁটেননি, তিনি একদম নিজের স্বতন্ত্রতা বজায় রেখে স্বরাজ পার্টির ইউনিফর্মেই তিনি হেঁটেছিলেন। এখন সেই যোগেন্দ্র যাদব এখন দেখছে স্বরাজ পার্টি তাদেরও ব্যাপারটা অনেকটা ফাঁস হয়ে গেছে, আর সেটা লোকে খাচ্ছে না। ফলে ভারত জোড়ো আন্দোলন বলে একটা সংগঠন তৈরি করেছেন। তার আবার একটা পশ্চিমবঙ্গের শাখা আছে, ভারত জোড়ো আন্দোলন এবং পশ্চিমবঙ্গ শাখা।
তারা অফিস পাড়াতে আবার নতুন ক্যাম্পেইন শুরু করেছে। কোন ক্যাম্পেইন শুরু করেছে? ওই যে ক্যাম্পেইনটা আছে তাদের, যে সর্বত্র বিজেপিকে পরাস্ত করুন, মোদি হাটাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও, ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গ, এই পোস্টারে অফিস পাড়া ছেয়ে দিয়েছে। এবার এখানে খুব সিগনিফিক্যান্ট দুটো দিক আছে। এক, নামটা হচ্ছে ভারত জোড়ো অভিযান, কংগ্রেসের সঙ্গে লিঙ্ক পাচ্ছেন, ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো অভিযান। আবার যে পোস্টারটা করা হয়েছে সেই পোস্টারটাতে লেখা হয়েছে লাল আর সাদা রং, অর্থাৎ বামেদের ব্যাপার আছে। অর্থাৎ এই যে তৃণমূলের প্ল্যান ছিল, প্ল্যান বি আর প্ল্যান সি, প্ল্যান বি হচ্ছে সিপিএমকে দিয়ে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করাও, সিপিএমের ভোটটা তৃণমূলের বাক্সে ট্রান্সফার করো। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট করো, কেননা সিপিএমের সঙ্গে সরাসরি জোট করতে পারবে না। তৃণমূল কংগ্রেস দলটা কোনো তো রাজনৈতিক আদর্শ নীতির জায়গা থেকে তৈরি হয়নি, নিখাত সিপিএম বিরোধিতার জায়গা থেকে তৈরি হয়েছিল। ফলে সিপিএমের সঙ্গে সরাসরি যদি তারা জোটে যায় সেটার ভরাডুবি হবে, সেটা যেতে পারছে না, ইগোর লড়াই হয়ে যাবে, লোককে আর বোকা বানানো যাবে না। ফলে সিপিএম প্রচার করবে নো ভোট টু বিজেপি, নিজেদের ভোটটা ট্রান্সফার করিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে কংগ্রেস, তার সঙ্গে কোনো কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছে কিন্তু কোনো ঝামেলা নেই। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বলে দিয়েছে, এই রাজ্যের নেতারা ন্যাকা, হাইকমান্ড বলে দিয়েছে আমরা কিছু করতে পারবো না। এতদিন বলছিলাম মমতা চোর, এখন বলতে হবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জোট স্বার্থ রক্ষা করছি, দেশ বাঁচাতে আমরা পদক্ষেপ নিচ্ছি, এরকম একটা জায়গা হবে। কিন্তু এই করলে যে রিপোর্টটা উঠে আসছে তাতে সর্বনাশ। এই যে সিপিএম ভোটটা ট্রান্সফার করাচ্ছে আর মুখে সেটিং করে চেঁচাচ্ছে, এইটা মানুষের কাছে এস্টাবলিশ হয়ে গেছে। ফলে তারা যদি বিজেপিকে ভোট নাও দেয়, দরকার হলে নোটাতে ভোট দেবে, বামফ্রন্টকে আর ভোট দেবে না। বামফ্রন্টকে ভোট দেয় মানে তৃণমূলকে ভোট দেয়, এটা মানুষের কাছে এস্টাবলিশ হয়ে গেছে। অন্যদিকে কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু সেই একই অবস্থা, যে কংগ্রেস আজকে তৃণমূলকে বলছিল তৃণমূলের সবাই চোর, তারা তাদের সঙ্গে জোট করছে, একসঙ্গে বসে চা খাওয়াচ্ছে। আসলে ওই 4 জায়গায় বিরিয়ানি খেয়েছে তো বদহজম হয়ে গেছে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, সব জায়গায় ঘুরে ঘুরে একসঙ্গে বিরিয়ানি খাবে, আর এখানে এসে নাটক করে বলবে যে সেটিং হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। মানুষ কিন্তু ওই ভুলের মধ্যে আর ভুলছে না, তার ফলে এই নতুন জায়গাটা করা হয়েছে। এবার হ্যাঁ, যেটা আরেকটা কথা বলছিলাম যে কংগ্রেসের এই জোটটাও কেন চটকে যাওয়ার কারণটা কি হলো। দেখুন, সংখ্যালঘু সমাজ যেটা বুঝে গেছে যে তাদেরকে কিন্তু ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হচ্ছে। তারাও যদি, সংখ্যালঘু সমাজে যদি তৃণমূলের বিরোধিতা করে তাহলে কিন্তু তাদের কপালেও দুঃখ আছে। উদাহরণ হচ্ছে শফিকুল ইসলাম, উদাহরণ হচ্ছে বকটুই, উদাহরণ হচ্ছে আনিস খান। যেখানে তৃণমূলের বিরোধিতা করেছে সে সংখ্যালঘু না সংখ্যাগুরু সব দেখা হয়নি, তার উপর কিন্তু অত্যাচারীর খড়গকৃপা নেমে এসছে, এমনটাই কিন্তু অভিযোগ। এর পাশাপাশি সংখ্যালঘুর যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু হয়নি, উল্টে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কথাটা তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং এর পিছনে কিন্তু আইএসএফ রয়েছে। এখন আইএসএফ কিছুতেই তৃণমূলের সঙ্গে জোটে যাবে না। কেন তৃণমূলের সঙ্গে জোটে যাবে না? তারা দেখছে এই যে সংখ্যালঘুদের যে উন্নয়নের কথা বলে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল ব্যবহার করেছে, এইটা সাধারণ মানুষকে বুঝিয়ে তারা কিন্তু তাদের ভোট ব্যাংকটা তৈরি করেছে। এবং আইএসএফের মূল ভোট ব্যাংকটাই হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। তাহলে যে তৃণমূলকে তারা বিরোধিতা করছিল, তাদের হাত ধরা মানে তাদের যে রাজনৈতিক জায়গাটা আছে সেটা কার্যত ধ্বংস হয়ে যাওয়া। হয়তো একটা সিট পেয়ে যাবে, এখন যদি আন্ডারস্ট্যান্ডিং করে একটা সিট ছেড়ে দেবে আইএসএফকে, তারা হয়তো জিতেও যাবে, তারা একজন সাংসদও পাবে, কিন্তু তাদের যে ভোট ব্যাংকটা তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফলে ভবিষ্যতে তাদের আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। এই অবস্থাতে সিট পাক না পাক, তারা যে তৃণমূলের বিরোধিতা করছে, তারা যে তৃণমূলের যে এই অন্যায় সেটার বিরোধিতা করছে, এইটা তাদের এস্টাবলিশ করার খুব দরকার আছে। আর এই জায়গাটা যত তারা করবে, সংখ্যালঘু ভোট কিন্তু তাদের দিকে তত আসবে, ভবিষ্যতের জন্য তাদের ভোট ব্যাংকটা তত দৃঢ় হবে। ফলে কংগ্রেসের সঙ্গে জোট করলেও সংখ্যালঘু ভোট যে তৃণমূল পাবে এমনটা নিশ্চয়তা নেই। অন্যদিকে কংগ্রেসের হাতেও প্রবলেমটা হয়ে যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে জোট করা মানেই তারাও যে ওই 2টো সিট ছেড়ে দিলেও তারা জিতে যাবে, ওই জায়গাটাও নয়। এতদিন তৃণমূলকে গালাগাল দিয়ে এসছে, আর আজকে নিজেদের স্বার্থে তৃণমূলের সঙ্গে জোট করছে, মানুষ কিন্তু ভোটটা দিয়ে দেবে উল্টো দিকে। যারা চাইছে যে তৃণমূলের সঙ্গে জোট করেছে তো আমরা তৃণমূলকে ভোট দেবো, আর যারা চাইছে তৃণমূলের বিরোধিতা করতে তারা বিজেপিকে ভোটটা দিয়ে দেবে। ফলে কংগ্রেসও সেই জোট থেকে আবার পিছিয়ে আসতে কার্যত বাধ্য হচ্ছে। কেননা অল্টারনেটিভ হিসেবে আইএসএফ আছে, যদি এই জোট হয়, এই জোটকে কিন্তু ভোট দেবে না মানুষ, আইএসএফকে তখন ভোট দিয়ে দেবে। লড়াইটা হয়ে যাবে সরাসরি বিজেপি বনাম আইএসএফ, এবং সেই জায়গায় তৃতীয় জায়গায় চলে যেতে পারে ওই জোট। আর এই সব সম্ভাবনা যখন হচ্ছে তখন ওই যোগেন্দ্র যাদবদের নিয়ে আসতে হচ্ছে।
যোগেন্দ্র যাদব লাল সাদা রং করে দিয়েছে, মানে বামপন্থীদেরও ওই যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল তারাও ওর তলায় চলে আসবে। আবার ভারত জোড়ো অভিযান নাম দিয়েছে, মানে কংগ্রেসের যে পার্টটা আছে তারাও পিছন থেকে সাপোর্ট করবে। তারা মুখ হবে না, তারা পিছনে থাকবে, কেননা একটা অর্গানাইজেশন এখানে আসছে, সে পোস্টারিং করে দিচ্ছে, তারা এরকম ক্যাম্পেইন করছে, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও, এমনি এমনি হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তো এমনিই তাদের সাপোর্ট দেবে। এখন তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ভাই তোমরা তো বিজেপি হাটাও, দেশ বাঁচাও করছো, তো বাংলায় যে এই ছেলেমেয়েগুলো সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষিত ছেলেমেয়ে যাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিচ্ছে, এত চুরিচামারি করছে, রেশন চুরি করছে, গরিবের পেটে লাত মারছে, আবাস যোজনার বাড়ির টাকা মেরে দিচ্ছে, ছাদ কেড়ে নিচ্ছে, এমনকি বাথরুম বানানোর জন্য মোদিজি টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা অবধি ঝেড়ে দিচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলছো না? তখন বলছে না না না, এটা তো ভোটের হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে দেশ বাঁচানোর যুদ্ধ। এবং বিজেপি যেভাবে এখানে ধর্মের ব্যাপারটা ঢুকিয়ে দিচ্ছে, সেই জন্য বিজেপিকে হাঁটাতে হবে। এবং সেই বিজেপিকে হারানোর ব্যাপারে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস হচ্ছে খুব ভালো জায়গা আছে, ওই জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছি। অর্থাৎ কেউ চুরি করলে, অন্যায় করলে, গরিব মানুষের পেটে লাথি মারলে কোনো রকম কোনো ব্যাপার নেই, তারা রাজনৈতিক ময়দানে টিকে থাকতে গিয়ে ধর্ম টেনে আনলে কোনো ব্যাপার নেই, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। বুঝতে পারছেন অঙ্কটা? আবার উল্টো দিকে দেখুন, এই আম আদমি পার্টি তারাও কীরকম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই অরবিন্দ কেজরিওয়াল বলেছিল আমার ছেলে মেয়ের মাথায় হাত রেখে আমি শপথ করছি মরে যাব তবু কোনোদিন কংগ্রেসের সঙ্গে আমরা জোট করব না। এখন সেই অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেসের সঙ্গে জোট করতে আগ্রহী, পাঞ্জাব দিল্লিতে জোট হবে। আবার তাদের দলের এই যোগেন্দ্র যাদব সদ্য লড়াই হয়েছিল, তাকে এখন পাঠিয়ে দিয়েছে যে তুমি আর একটা পার্টি করো, করে পিছন থেকে কংগ্রেস আর সিপিএম ভাঙিয়ে তুমি সাপোর্ট করো, করে তাকেই পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। কেননা এখানকার যে ওই নো ভোট টু বিজেপি বা ভারত জোড়ো আন্দোলন করবে, কংগ্রেসের মুখ, সিপিএমের মুখ, বামফ্রন্টের মুখ লোকজনের চেনা জানা হয়ে গেছে। তোমরা গিয়ে কিছু বললে আর তোমাদের বিশ্বাসযোগ্যতা থাকবে না, যে তোমরা বেটা এক টেবিলে বসে বিরিয়ানি খাবে আর এখানে এসে সেটিংয়ের গল্প শোনাবে তৃণমূল আর বিজেপির, মানুষ নিচ্ছে না। তা বলে একটা নতুন মুখ নিয়ে এসো, সেই মুখটাকে দিয়ে বলাও নো ভোট টু বিজেপি, বিজেপিকে একটাও ভোট নয়, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। এবং দেখেছো বাংলার বাইরের লোক এসে বলছে বাংলার হয়ে যে তৃণমূল কংগ্রেস কত ভালো, এই ক্যাম্পেইনটা করার চেষ্টা করছে। এবং এই ক্যাম্পেইন যখন ডালহৌসি চত্বরে এতখানি ছড়িয়ে গেছে, তখনই রাজনৈতিক মহল বলছে যে ওই যে প্ল্যান বি আর প্ল্যান সিটা করা ছিল, যে বামফ্রন্টকে দিয়ে নো ভোট টু বিজেপি, সেটা ফ্লপ, মানুষ বুঝে গেছে। অন্যদিকে কংগ্রেসের ভোট ট্রান্সফার, সেই প্ল্যানও কেচে গেছে। আর এই অবস্থায় দুর্নীতি নিয়ে যে কড়া অবস্থান কেন্দ্র নিতে চলেছে, আগামী দিনে যে আরও ধরপাকড় হবে, কালকে অমিত শাহের কথাতেই সেই জায়গাটা হয়ে গেছে। এই জায়গাটা এখনও কিছুটা নড়বড়ে লাগছে একটাই কারণে, সেটিং তত্ত্বটা মাথাচাড়া দিচ্ছে একটাই কারণে, কেননা বড় স্টেপ এখনও হয়নি। কিন্তু হয়নি মানে যে আগামী দিনে হবে না সেটা তো কথা না। আদালত মনিটর করছে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চলছে, যেদিনকে কোর্ট নির্দেশ দেবে তার পরের দিনই কিন্তু ইডি সিবিআই তুলতে চলে যাবে সেই বড় বড় নামগুলোকে। আর সেদিনকে কোথায় তাহলে এই সেটিং তত্ত্বধারীরা কোথায় থাকবে, সেই প্রশ্নটা কিন্তু বুঝতে পেরে গেছে। এবং সেই কারণেই কিন্তু নতুন একটা জায়গা, নতুন একটা কনসেপ্ট বানিয়ে আবার কিন্তু রাজনৈতিক প্রোপাগান্ডা করার চেষ্টা চলছে। 2021-এ নো ভোট টু বিজেপি, সিপিএমের লোকগুলোকে দিয়ে, বামপন্থীদের দিয়ে করিয়ে যে ফসলটা হয়েছিল, সেটা 2024-এ হবে না। কংগ্রেসের সঙ্গে জোট করেও সংখ্যালঘু ভোট টানা যাবে না। তাই যোগেন্দ্র যাদবদের মতো মুখদের দিয়ে এবার একটা নতুন প্রচেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হবে কি? কারণ আবারও বলছি, সেটিং তত্ত্ব যতদিন আছে ততদিন একটু নড়বড়ে অবস্থা লাগছে। যেদিনকে ওই সেটিং তত্ত্বটা গঙ্গায় ভেসে যাবে এবং যে সর্বোচ্চ নামগুলো শোনা যাচ্ছে, যেমন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সত্যি করে গ্রেপ্তার হয়ে যায়, সেদিনকে কে কোথায় সেটিং তত্ত্বটা রাখবে? ফলে সব মিলিয়ে কিন্তু চাপ বাড়ছে এবং রাজনৈতিকভাবে অস্বস্তি বাড়ছে তৃণমূলের, এই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে। কিন্তু এই যোগেন্দ্র যাদবদের মতো মুখ নিয়ে এসে বিজেপি হাটাও, দেশ বাঁচাও করে শেষ পর্যন্ত কি 2024-এর নির্বাচনী বৈতরণীটা পেরোতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর যদি পেরোতে না পারেন, তৃণমূল কংগ্রেসের ফলাফল 2019-এর থেকেও খারাপ হয়, তারপর নবান্নের গতিটা টিকিয়ে রাখতে পারবেন? সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হচ্ছে, সত্যিই পারবেন? এই ক্যাম্পেইনগুলো কাজ করবে, নাকি
মানুষ এবার সেন্সিবলি ভোট দেবেন এবং নিজের ভোটটা নিজে দিতে পারলে এই রাজ্যের শাসক দলের কপালের দুঃখটা স্পষ্ট হয়ে যাবে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।